হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এখানে বাইরের ভিউটা একটু দেখে দিতেছিলাম। কয়েকদিন যাবৎ এত বেশি গরমের অত্যাচারে আর থাকতে পারতেছি না। তো এখন যেহেতু গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালীন ফল ফ্রুট এগুলো পেকে যাবে, তাই হয়তো এত বেশি গরম পড়ছে। আর এই যে এখানে গরমে ঘাম পড়তেছে আর বসে বসে ফলও খাচ্ছিলাম। তো মজার খাবার কিছু খেতে গেলে কষ্ট করা লাগে, যেটা বলে সবাই। তো এখানে গরমে কষ্ট করতেছি আর মজার খাবারও খেয়ে নিয়েছি। তারপর তো সংসারের অনেক কাজ করে নিলাম। আসলে এখন একটানা সংসারে কাজকর্ম করতে পারতেছি না, এত বেশি গরম। তো একটা কাজ করি, আবার কিছুক্ষণ ফ্যানের বাতাসে গিয়ে বসি, আবার আরেকটা কাজ করি, আবার বসি। তাই তেমন করে কোনো ভিডিও করা হতেছে না। আর চুলার পাড় আসলে মনে হয় যে একদম পুরো শরীর সিদ্ধ হয়ে যাইতেছে। যাই হোক, এখানে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিছি। তো আজকে বড় মাছের ডিম হয়েছিল, মানে মাছ এনেছিল, মাছের ডিম হয়েছে। তো ভাবলাম যে মাছের ডিমটা একটু ঝোড়া করে ভাজি করে নেই। এটা আবার আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। প্রথমে আমি ডিমটাকে পুরো হাত দিয়ে চেপে সব ডিমের ইগুলো বের করে তারপর হলুদ লবণ মরিচ দিয়ে ফেটে নিয়েছি। তারপর গরম তেলে এটাকে আমি দিয়ে তারপর নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়েছি। এখন আমি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর এটাকে ঝুড়া করে ভাজি করে নিব। গরম ভাতের সাথে এই ডিম ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মাছের যে কোনো ডিম দিয়ে কিন্তু এই ভাজিটা করা যায়। তো আগে আমি ডিম এভাবে ভাজি করতে পারতাম না, আমার শ্বশুরবাড়ির লোকেরা আবার এরকমভাবে খায়, তো সেটা দেখেই শিখেছি। আমার আম্মু আবার এইভাবে ডিম ভেজে তারপর পিস করে কেটে সেটাকে ভুনা করে। তো এটা আবার অন্যরকম। তো দুইটার টেস্টই আলাদা। তো এখানে আমি ডিম ঝোড়া ভাজি করে নিতেছি। তো পাট শাক ডাল দিয়ে রান্না করব। আর গাছ থেকে একদম ফ্রেশ মিষ্টি কুমড়া শাক তুলে নিয়ে আসছি। ছাদ বাগানের কুমড়া শাকগুলো বড় হয়ে গেছিলো, ওগুলা ভাজি করব। তো গরমের অত্যাচারে বারবার ফ্যানের নিচে গিয়ে বসতে হইতেছে, তাই তেমনভাবে কোনো ভিডিও করা হইতেছে না, একটু করে ভিডিও করতেছি। দিন যত যাচ্ছে গরমের অত্যাচার ততই বাড়তেছে। মাঝে মনে হয় মধ্যবিত্ত হলে আর গরিব হলে মনে হয় এই অত্যাচারগুলো সহ্য করা লাগে। আসলে বড় লোকদের তো কোনো অত্যাচারই নাই, তারা এসির নিচে বসে থাকে, যেখানে যায় সেখানে এসি। আর আমরা মধ্যবিত্তরা না বলতে পারি না কিছু করতে পারি। তো যাই হোক, গরমে কিভাবে ঘর ঠান্ডা করা যায় এইরকম আইডিয়া শুধু খুঁজতে থাকি, কারণ আমাদের একমাত্র ভরসাই হচ্ছে ফ্যান। তো এই ফ্যানের বাতাসটা কিভাবে একটু ঠান্ডা করা যায়, কিভাবে ঘরটাকে একটু ঠান্ডা রাখা যায়, সেই টেকনিকই কিন্তু বারবারে অ্যাপ্লাই করতে হয়। তো গরম থেকে বাঁচার জন্য একমাত্র উপায় আমার কাছে মনে হয় গাছ লাগানো। সেটা ছাদে হোক কিংবা ঘরে, গাছ থাকলে কিন্তু ঘরটা অটোমেটিকই ঠান্ডা থাকে। যাদের বাইরে গাছ লাগানোর মতন কোনো অপশন নাই, তারা কিন্তু ঘরের ভিতর বিভিন্ন রকমের মানি প্ল্যান্টের গাছগুলো রাখতে পারেন। এতে করে কিন্তু ঘরের পরিবেশটা অনেক বেশি ঠান্ডা থাকে। আর রাত্রের বেলা যখন ঘরে ঘুমাবেন তখন ফ্লোরটাকে একটু মুছে নেবেন এবং ভেজা কাপড় যদি থাকে সেগুলো মেলে দিবেন, তাহলে দেখবেন যে ঘরটা অনেক বেশি ঠান্ডা থাকে। আমি কিন্তু এরকম করে আমার ঘরটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করি। ঘরে যদি ভেজা কাপড় মেলা থাকে তাহলে ফ্যানের বাতাসে এগুলো শুকিয়েও যায়, আবার ঘরের পরিবেশটাও ঠান্ডা হয়ে যায়। আর আমি আমার ঘরের সব কোণায় মানি প্ল্যান্টের গাছগুলো রাখছি যাতে ঘরগুলো ঠান্ডা হয়। তো টুকিটাকি ভিডিও করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।